আচ্ছা দেখো, শর্ট টার্ম সোর্স অফ ফাইন্যান্সের মধ্যে লোন ফ্রম ব্যাংক, শর্ট টার্ম লোন সোর্স অফ ফাইন্যান্স হয়ে যাবে। ট্রেড ক্রেডিট কি? কোনো পার্টির কাছ থেকে যদি কিছুদিনের জন্য ধার পাও, সেটা কি হয়ে যাবে? ট্রেড ক্রেডিট হয়ে যাবে। সেটাও তো এক ধরনের সোর্স অফ ফান্ড হিসেবে কাজ করছে। কারু কাছ থেকে 15 দিনের জন্য ধারে গুডস কিনলে, সে যদি না ধারে দিত, তাহলে তোমার কি হতো? ব্যাংক থেকে লোন করতে হতো। সে ধারে দিচ্ছে বলে তো তোমাকে লোন করতে হচ্ছে না। তাহলে এটাকে আমি কি বলতে পারি? ট্রেড ক্রেডিট। এই যে 15 দিনের ধার দিল, এটাকে তুমি ট্রেড ক্রেডিট বলবে। এটাই হচ্ছে সোর্স অফ ফান্ড, সোর্স অফ ফাইন্যান্স, সোর্স অফ ফাইন্যান্স। কি গান লাগিয়েছো? সাইলেন্ট করো। তাহলে শেয়ার বুঝে গেলে, প্রেফারেন্স শেয়ার বুঝে গেলে, ইকুইটি শেয়ার বুঝে গেলে, রিটার্ন আর্নিংস বুঝে গেলে। হ্যাঁ, আসো আসো। আচ্ছা, শেয়ারের কি হয়? ফেস ভ্যালু হয়। ফেস ভ্যালু কি ভ্যালু হয়? ফেস ভ্যালু। তুমি ধরো ডিসাইড করলে কি কোম্পানি আমরা স্টার্ট করব 10 লাখ দিয়ে, তোমাকে ডিসাইড করতে হবে তাহলে পার শেয়ারের দাম কত রাখবো। আমরা 5 জন আছি, 5 জন না 7 জন ধরো, 7 জনের, 7 জন, 10 জন করে দাও। 10 জন আছি, 10 জন মিলে একটা কোম্পানি স্টার্ট করব 10 লাখ টাকা ক্যাপিটাল দিয়ে। তো তোমাকে ডিসাইড করতে হবে পার শেয়ারের দাম কত রাখবে। পার শেয়ারের দাম 10 টাকা রাখলে ওটাই হচ্ছে ফেস ভ্যালু। ওটাই হচ্ছে ফেস ভ্যালু, ওটাকেই ফেস ভ্যালু বলা হয়। কখন? যখন তুমি কোম্পানি বানাচ্ছ, তখন ওই যে এমওএ দেখিয়েছিলাম না প্রথমে, টিসিএস কোম্পানির এমওএ, সেইখানে তুমি লিখেছিলে যে পার শেয়ার এত করে, টোটাল এত ক্যাপিটাল আমরা রেজ করব, অথরাইজ ক্যাপিটাল। তো ওখানে বলে দিতে হবে যে তোমার পার শেয়ারের দাম কত থাকবে, ওটাই হচ্ছে ফেস ভ্যালু। হ্যাঁ, আবার অথরাইজ ক্যাপিটালটা বাড়াতে হবে যদি আপনি আবার কম বাড়াতে চান। আচ্ছা, ফেস ভ্যালু, মার্কেট ভ্যালু কি বলছো? এটা শেয়ার সার্টিফিকেট, শেয়ার সার্টিফিকেট। শেয়ারের ফেস ভ্যালু মার্কেট ভ্যালুর মধ্যে ডিফারেন্স রয়েছে, ঠিক আছে? এই যে 10 টাকা করে, সাপোজ এখানে 10 লাখ টাকা রয়েছে, পার শেয়ার আপনি ধরে নিলেন 10 টাকা করে, সবাই তাহলে 1 লাখ টাকা করে লাগালো, 10 জন। এবার কোম্পানি বড় হতে আছে, বড় হতে আছে, আবার ওই রকম সব ক্যাপিটাল দিচ্ছে, ক্যাপিটাল দিচ্ছে, এমন একটা পজিশনে চলে গেল কি আপনাকে আরো ক্যাপিটাল দরকার। তাহলে আপনাকে কোথায় যেতে হবে? পাবলিকের কাছে যেতে হবে। তার জন্য কোম্পানির শেয়ার লিস্টেড করাতে হবে, পাবলিক অফার দিতে হবে। তো শেয়ার কিনে নিলেন, শেয়ার ইনভেস্ট করলো তারা, আপনারাও দাম রাখলেন। কিন্তু সেই সিচুয়েশনে আপনার শেয়ারের ফেস ভ্যালু কিন্তু 10 টাকা হতে পারে, কিন্তু তার মার্কেট প্রাইস অনেক বেশি হবে। শেয়ারের ফেস ভ্যালু আলাদা, মার্কেট ভ্যালু আলাদা। ফেস ভ্যালু মানে তার রিয়েল ভ্যালু, মার্কেট প্রাইস মানে হচ্ছে আপনি এক্সট্রা দাম দিয়ে কিনেছেন। কেন কিনেছেন? না, ওই কোম্পানিতে যদি আমি ইনভেস্ট করি, যে টাকা দিয়ে এখন ইনভেস্ট করছি, শেয়ারটা কিনছি, তার থেকে বেশি টাকা পাবো, সেই কারণে ইনভেস্ট করছি। কোম্পানির ফেস ভ্যালু আলাদা, মার্কেট ভ্যালু আলাদা। শেয়ারের শেয়ারের ফেস ভ্যালু আলাদা, মার্কেট ভ্যালু। শেয়ারের ফেস ভ্যালু বলতে রিয়েল ভ্যালু। আমি যদি পার শেয়ার 10 টাকা করে বলি, তাহলে আমি, আমার টোটাল ক্যাপিটাল 10 লাখ, তাহলে কত ক্যাপিটাল, কত শেয়ার হবে? 1 লাখ শেয়ার হবে। 10 জন হলে সবাই 10,000 করে নিয়ে নিয়েছে। এর কোম্পানি যখন বড় হয়ে গেছে, তো আমি চাইছি ওই কোম্পানির শেয়ারকে বিক্রি করে দিতে। এখন ওই শেয়ারের দাম হয়ে দাঁড়িয়েছে ধরো 1,000 টাকা। তো আমি 10,000 শেয়ার কিনে রেখেছিলাম, তো আমি বিক্রি করে কত পাবো? 10,000 ইন্টু 1,000, 10 লাখ। 10 লাখ পেয়ে যাবো, ঠিক আছে? মার্কেট ভ্যালু আলাদা, ফেস ভ্যালু আলাদা। তাহলে আপনি যে এখুনি অনলাইনে দেখালাম, ওগুলো কি ভ্যালু? মার্কেট ভ্যালু। সব মার্কেট ভ্যালু ফ্ল্যাকচুয়েট হবে, ফেস ভ্যালু কোনোদিন ফ্ল্যাকচুয়েট হবে না, ফেস ভ্যালু ফিক্সড থাকবে।
আচ্ছা, তাহলে এখানে সবকিছু ডিসকাস হয়ে গেছে। শর্ট টার্ম সোর্স অফ ফাইন্যান্সের মধ্যে সিসি লোন বলেছিলাম, সিসি লোনও এসে গেছে। সিসি লোন কিসের এগেনস্টে দেওয়া হয়? সিসি লোন তোমার দেওয়া হয় স্টকের এগেনস্টে, বুক ডেপ্টের এগেনস্টে। বুক ডেপ্ট বলতে ডেটর্স, ডেটর্সকে তুমি হাইপোথিকেট করে, স্টককে তুমি হাইপোথিকেট করে লোন নিতে পারো। ঠিক আছে, হাইপোথিকেশন বলতে তোমার তুমি ব্যাংকে রাইট দিচ্ছ, যদি কাল আমি পেমেন্ট করতে না পারি টাইমলি, তো তুমি আমার স্টক বিক্রি করে টাকা নিয়ে নিতে পারবে। তুমি ব্যাংকে এটা রাইট দিয়ে দিচ্ছ, ওটাকে হাইপোথিকেট বলে। তার জন্য ডকুমেন্ট এক্সিকিউট করতে হয়। মর্টগেজ আলাদা, হাইপোথিকেট আলাদা, ওরই পরে আমরা দেখে নেব ডিফারেন্স। ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক ওডি তাহলে হুম ল্যান্ড দেওয়া যেতে পারে কোল্যাটারাল সিকিউরিটি। কোল্যাটারাল মানে সাপোর্টিং, ওটাকেও সিকিউরিটি হিসেবে রাখছেন, কিন্তু মেন সিকিউরিটি অলওয়েজ স্টক হবে। সিসি লোনের ক্ষেত্রে আপনার মেন সিকিউরিটি অলওয়েজ স্টক হবে, স্টককে হাইপোথিকেট করতেই হবে, স্টক বা ডেটরসকে। কোল্যাটারাল মানে সাপোর্টিং সিকিউরিটি হিসাবে আপনি ব্যাংক ল্যান্ড রাখতে পারেন, বিল্ডিং রাখতে পারেন, আলাদা অ্যাসেট রাখতে পারেন, কিন্তু মেন যে সিকিউরিটি হবে সেটা স্টক হবে। আচ্ছা, ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক ওভারড্রাফট তাহলে ব্যাংকের থেকে যদি তুমি বেশি টাকা তুলে নাও, তোমার যত টাকা জমা রয়েছে তার থেকে যদি বেশি তুলে নাও, এটা হচ্ছে ব্যাংক ওভারড্রাফট। আর তোমাকে সেটাও তো এক ধরনের সোর্স অফ ফাইন্যান্স। আমরা এখানে কিন্তু তোমাকে মনে রাখতে হবে কি পড়ছি, সোর্স অফ ফাইন্যান্স বলছি, কোথার থেকে টাকা আসে। তোমার যে মেন পয়েন্ট সেটা ভুলে গেলে হবে না, মেন পয়েন্ট হচ্ছে সোর্স অফ ফাইন্যান্স, টাকা কোথার থেকে আসছে। শেয়ার ইস্যু করে, ডিবেঞ্চার ইস্যু করে, ব্যাংক থেকে লোন নিয়ে, ওগুলো হচ্ছে লং টার্ম, টার্ম লোন নিচ্ছে ব্যাংক থেকে। শর্ট টার্মের মধ্যে ট্রেড ক্রেডিট দেখলে ওটা সোর্স অফ ফাইন্যান্স। আর রিটেন আর্নিংস কিতে দেখলে, রিটেন আর্নিংস দেখলে লং টার্ম সোর্স অফ ফাইন্যান্স। তো ব্যাংক ওভারড্রাফট এটা শর্ট টার্ম সোর্স অফ ফাইন্যান্স, শর্ট টার্ম, শর্ট টার্ম। এরপরে দেখে নাও সিকিউরিটিজ অফ ব্যাংক লোন। ব্যাংকের সিকিউরিটিজ কত রকমের হয়? হাইপোথিকেশন হতে পারে, মর্টগেজ হতে পারে, প্লেজ হতে পারে। প্লেজ মানে হচ্ছে বন্ধক দেওয়া। প্লেজ মানে হচ্ছে তুমি যখন তোমার মুভেবল প্রপার্টিকে ব্যাংকের কাস্টডিতে রেখে আসছো, ব্যাংকের পজিশনে রেখে আসছো, তখন সেটা হচ্ছে প্লেজ। তোমার মুভেবল প্রপার্টি তুমি ব্যাংকের পজিশনে রেখে আসছো, ব্যাংকের কাস্টডিতে রেখে আসছো, সেটা হচ্ছে প্লেজ। মর্টগেজ হচ্ছে ইমুভেবল প্রপার্টির ক্ষেত্রে ইউজ হবে, যেটার কি করছো তুমি ডকুমেন্ট এক্সিকিউট করে ব্যাংকে তুমি রাইট দিচ্ছ, যদি কাল আমি যদি টাকা না দিতে পারি তাহলে তুমি এটা সেল করে নিতে পারবে। এই রাইটটা কাকে ট্রান্সফার করছো? ট্রান্সফার করছো ব্যাংকে। সেটা কিসের থ্রু দিয়ে? মর্টগেজের থ্রু দিয়ে। প্লেজের থ্রু দিয়ে তুমি সেম রাইট ট্রান্সফার করছো, কিন্তু যে মুভেবল প্রপার্টিটা রয়েছে কার পজিশনে রয়েছে? পজিশনে রয়েছে ব্যাংকের পজিশনে রয়েছে। গোল্ড লোন শুনে থাকবে, গোল্ড লোন যদি নাও, গোল্ড কি বাড়ি রাখলে হবে? বাড়িতে রাখলে হবে? গোল্ড লোন দিয়ে দেবে? কোথায় রাখতে হবে? ব্যাংক তোমার কাছ থেকে নিয়ে নেবে, তাহলে ব্যাংকের কাস্টডিতে চলে যাচ্ছে, তো এটাকে বলা হবে প্লেস। মর্টগেজ, মর্টগেজ ল্যান্ড কি ব্যাংক কিছু করে? ল্যান্ড তো ল্যান্ডের জায়গায় পড়ে আছে, তো এটা হচ্ছে মর্টগেজ। পেপার সাইন করে রাইট ট্রান্সফার করে দেয়, তুমি অথরাইজ করছো কি আমি যদি কাল পেমেন্ট না করতে পারি তো এটা সেল করার রাইট তোমার রয়েছে। হাইপোথিকেশন হচ্ছে তুমি, এটাও মুভেবল প্রপার্টি, মুভেবল প্রপার্টিকে সিকিউরিটি হিসাবে ইউজ করছো, কিন্তু এখানে পজেশন ব্যাংকের কাছে থাকছে না, পজেশন তোমার কাছে থাকছে, তোমার কাস্টডিতে থাকছে। যেমন তুমি যদি লোন করে গাড়ি নাও, গাড়িটা কি ব্যাংকের কাছে থাকে? বলো, গাড়িটা কার কাছে থাকে? তো সেটা কি কি ওয়ার্ড ইউজ হবে? হাইপোথিকেশন। স্টক রেখে যদি লোন নাও, স্টকটা কি ব্যাংকের কাছে থাকে? তোমার কাছেই আছে, তোমার গোডাউনে রয়েছে, তো সেক্ষেত্রে হাইপোথিকেশন ওয়ার্ড ইউজ হবে। ঠিক আছে, তিনটে তাহলে ডিফারেন্স বুঝে গেলে। হাইপোথিকেশনে মুভেবল প্রপার্টি তোমার কাস্টডিতে, মর্টগেজে ইমুভেবল প্রপার্টি, তো এখানে কাস্টডির কোনো ব্যাপার নেই। প্লেজে মুভেবল প্রপার্টি কার পজিশনে? ব্যাংকের পজিশনে, ব্যাংকের কাস্টডি।
এগুলোই হচ্ছে ডিফারেন্স, আর কিছু না। বইয়ের কি ফাঁকা জায়গাগুলো ফিল আপ করার জন্য কি হয়? ফিল আপ করার জন্য। এই যে ইকুইটি শেয়ার প্রেফারেন্স শেয়ারের ডিফারেন্স বলে দিলাম না। ওগুলো লিখে নেবো। হুম, ওগুলো লিখতে হবে। শেয়ার ডিবেঞ্চারের পার্থক্য বলে দিয়েছি। শেয়ার হোল্ডাররা, শেয়ার যারা কিনে তাদের শেয়ার হোল্ডার বলে, ডিবেঞ্চার কিনলে ডিবেঞ্চার হোল্ডার বলে। শেয়ারের রিয়েল মালিক, এরা হচ্ছে মালিক নয়, এরা হচ্ছে আউটসাইডার। এদের ফিক্সড ডিভিডেন্ড থাকে না, ফিক্সড রিটার্ন থাকে না, রিটার্ন থাকে না বলবে, এদের ফিক্সড রিটার্ন থাকে। রিটার্ন হচ্ছে ইন্টারেস্ট। এগুলোই বলবে 3-4টে। শেয়ার কিনলে রিস্ক রয়েছে, ডিবেঞ্চার কিনলে রিস্ক নেই, কারণ তুমি তোমার টাইমলি রিটার্ন পেয়ে যাবে। ক্যাশ ক্রেডিট, ব্যাংক ওভারড্রাফট। ক্যাশ ক্রেডিট অলওয়েজ কিসের উপরে? ক্যাশ ক্রেডিট একটা স্পেশাল অ্যাকাউন্ট। ক্যাশ ক্রেডিটের একটা অ্যাকাউন্ট হয়, যেটা একটা ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট। কিন্তু ব্যাংক ওভারড্রাফট এটা কোনো ব্যাংক ওভারড্রাফট অ্যাকাউন্ট নয়। এটা হচ্ছে তোমার কারেন্ট অ্যাকাউন্টেই টেম্পোরারিলি তুমি ওভারড্রাফট করে নিয়েছো। কারেন্ট অ্যাকাউন্টের মতোই, ক্যাশ ক্রেডিটটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টের মতোই, যেখানে তুমি টাকা জমা করবে তুলবে, জমা করবে তুলবে পুরো মাসে। কিন্তু এতে তুমি, এটা তোমার টাকা নয়, এটা হচ্ছে ব্যাংকের টাকা। ক্যাশ কারেন্ট অ্যাকাউন্টে তোমার টাকাই রয়েছে, তুমি জমা করছো তুলছো। কিন্তু ক্যাশ ক্রেডিটে তোমাকে একটা লিমিট দেওয়া রয়েছে 5 লাখ, তুমি ম্যাক্সিমাম কত তুলতে পারবে? 5 লাখ তুলতে পারবে। তুমি 5 লাখের মধ্যে যে কোনো অ্যামাউন্ট, আজকে ধরো 20,000 তুললে, পরের দিন জমা করে দিলে, তাহলে তোমার লোন কত হয়ে গেল? 20,000 হলো। পরের দিন জমা করে দিলে ধরো আবার 20,000, তার তোমার লোন নীল। আবার তুললে 50,000, 50,000 লোন হয়ে গেল। জমা করে দিলে 30,000, তার মানে তার লোন কত? 20,000। জমা করবে তুলবে, জমা করবে তুলবে, তোমার একটা লিমিট আছে, ম্যাক্সিমাম 5 লাখ, এর বেশি জমা তুলতে পারবে না। তারপরে অটো সিস্টেমে তোমার ইন্টারেস্ট ক্যালকুলেট হয়ে যাবে। এখন তো ওর বেশি তোলাও যায় না, কোনটা? ওভারড্রাফট হওয়ার সুযোগ তো কম এখন আজকের দিনে। ব্যাংকে তো এমনি গেলে যে লিমিট, ওর বেশি তো কার্ড থেকে বা ব্যাংক থেকে তুলতে পারে না। তুলতে পারবে না, তাতে ওভারড্রাফট চট করে মানুষ হবে না। হবে না। ব্যাংক ওভারড্রাফট, এটা ব্যাংকের সাথে এগ্রিমেন্ট থাকে। ক্যাশ ক্রেডিটে আপনি যে কোনো অ্যাকাউন্টে কি উঠে যাবে নাকি? মানে কারেন্ট অ্যাকাউন্টেই হবে। যখন অ্যাকাউন্ট খোলা হয় তখন অ্যারেঞ্জমেন্ট করা হয় কি এতে ওভারড্রাফট ফ্যাসিলিটি দেওয়া হোক, আর ব্যাংক অ্যানালাইজ করে দেখবে কি একে ওভারড্রাফট ফ্যাসিলিটি দেওয়া যেতে পারে কিনা। সিভিল স্কোর করে থেকে, হুম, সিভিল স্কোর, ক্রেডিট স্কোর এইসব থেকে। বাজারে গুডউইল দেখবে। সাপোজ কোনো রিলায়েন্স ইন্ডাস্ট্রি আজকে গিয়ে ও যদি বলে আমার একটা কারেন্ট অ্যাকাউন্ট হবে উইথ ওভারড্রাফট ফ্যাসিলিটি, প্রথমেই হ্যাঁ বলে দেবে। আজকে আপনি একটা কোম্পানি খুলেছেন, আপনি যদি বলেন কি আমার ওভারড্রাফট ফ্যাসিলিটি হবে কারেন্ট অ্যাকাউন্টের সাথে, বলবে কি করেন, লাস্ট লাস্ট 3 বছরের ব্যালেন্স শিট নিয়ে আসুন, দেখি কত প্রফিট হয়েছে, দেখি কত কোম্পানির অ্যাসেট আছে। ঠিক আছে, আচ্ছা স্যার, ক্যাশ ক্রেডিটে ব্যাংকের মানে প্রফিটটা কোন দিকে আছে? তো নিজের টাকাই ধরুন এই ক্যাশ ক্রেডিটটা যেটা 1 বছর ধরে রয়েছে, 1 বছর পরে আবার রিনিউ করতে হবে, তার মাঝেই আমার একটা প্ল্যান্ট এন্ড মেশিনারি কিনতে হবে। তখন আলাদা টাইপের লোন। ইনস্টা ফান্ড একটা আরবি দিয়েছে, এটা কি টাইপের স্যার? এটা টার্ম লোন হবে। মানে তো খুব তাড়াতাড়ি, মানে ধরুন আমি এরকম প্রমিস করেছি যে আমার যে থেকে হয়তো কোনো পেমেন্ট আসছে, সেই পেমেন্ট থেকে আমি পেমেন্ট করে দেবো। হ্যাঁ, সেখান থেকে পেমেন্ট করে দেবেন, কিন্তু যেই কিসের জন্য কিনেছেন লোন নিয়েছেন? প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। তাহলে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি উপরে আপনাকে সিকিউরিটি করে নিয়েছে, ওইটার উপরে দেখবেন একটা ডিড হয়তো বানিয়েছে প্ল্যান্ট মেশিনারির উপরে, সিকিউরিটি ডিড, যেমন আমি হাইপোথিকেশন বললাম, সেরকম কিছু ডিড বানিয়ে থাকবে। যদি আপনি পেমেন্ট না করেন ওটা সেল করে সে টাকা পেয়ে যাবে, রাইট ট্রান্সফার করতে হবে। যেমন আমি কার লোনের এক্সাম্পল দিলাম, কার লোনের যতক্ষণ না পেমেন্ট করছেন ততক্ষণ আপনি ব্যাংকে রাইট দিয়ে রেখেছেন কি পেমেন্ট না করতে পারলে আপনি এটা নিয়ে চলে যাবেন। তাছাড়াও কিছুটা সিকিউরিটি তো নিয়েছে,
একেবারেই শুধু দিয়ে দিয়েছে, কোনো সিকিউরিটি নেয়নি, সিকিউরিটি বলতে এফডি আছে বা অন্য কিছু থাকবে, তো সেটাই তো, কোনো না কোনো সিকিউরিটি তো রাখবে। এফডির উপরে লিওন ক্রিয়েট করা রয়েছে, লিওন, ওটাকে লিওন বলে। যদি আপনি এফডির জন্য কোনোদিন ধরো টাকা পড়েছে যান, ও বলবে দেওয়া যাবে না, কারণ ওর উপরে লিওন ক্রিয়েট করা রয়েছে, মানে আপনি যেদিকে লোন নিয়েছেন ওটার উপরে ওরা অ্যাটাচ করে দিয়েছে। ওরা যখন চেক করে দেখবে কি এটা অ্যাটাচ করা রয়েছে ওই লোনের সাথে, যতক্ষণ না ওই লোন রিপেমেন্ট হচ্ছে ততক্ষণ আপনি পাবেন না এফডির টাকা। ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্টে ব্যাংকের বেনিফিটটা কোথায় হচ্ছে? ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্টে ইন্টারেস্ট তোমার চার্জ করবে তো, তোমাকে 5 লাখ লিমিট দেওয়া হয়েছে, তুমি 5 লাখ পর্যন্ত তুলতে পারবে, তুমি 50,000 তুললে, তাহলে লোন কত করলে? 50,000। ধরো 1 মাস শেষ হয়ে গেছে, তোমার ইন্টারেস্ট ডেবিট হয়ে যাবে, ওতে ইন্টারেস্ট বসিয়ে দিলে 5,000, তার মানে তোমার লোন কত হয়ে গেল? 55,000 লোন হয়ে গেল, বুঝতে পারলে? এদিকে 50,000 তুলেছো প্লাস 5,000 ইন্টারেস্ট, 55,000 লোন হয়ে গেছে। টাকা লোনের যা ইন্টারেস্ট আবার জমা করলে 20,000, তার মানে এখন লোন কত? প্রত্যেক স্যালারি 35,000 রয়েছে এখন। তো পরের মাসে যদি আর লোন না নাও, তাহলে ওই লোনটার উপরে ইন্টারেস্ট কাউন্ট হবে, আবার যদি উইথড্র করো সেই হিসাবে ইন্টারেস্ট কাউন্ট হবে। অনেকে আছে আচ্ছা, তাহলে এখানে তোমরা আচ্ছা আজকে এই পর্যন্তই রাখো, টাইম শেষ হয়ে গেছে। আর কিছুই নেই এখানে, শুধু কটা ড্যাশ রয়েছে। এখানে বলেছে দেখে নাও, রিলায়েন্স ইন্ডাস্ট্রির কত শেয়ার রয়েছে বের করবে, ঠিক আছে, ওয়েবসাইটে গিয়ে। টাটা ক্যাপিটাল ফাইন্যান্স লিমিটেডের প্রেফারেন্স শেয়ার কত রয়েছে, রেট অফ ডিভিডেন্ড, প্রেফারেন্স শেয়ারের রেট অফ ডিভিডেন্ড কত রয়েছে বের করবে। রিলায়েন্স জিওর, হ্যাঁ, ডিবেঞ্চার কত আছে বের করবে, রিলায়েন্স জিও। আইসিআইসি ব্যাংকের সিসি লোনের ইন্টারেস্ট কত আছে বের করবে, আইসিআইসি ব্যাংকের সিসি লোনের ইন্টারেস্ট। এক্সিস ব্যাংকের ওভারড্রাফট লোনের ইন্টারেস্ট কত আছে বের করবে, এক্সিস ব্যাংকের ওভারড্রাফট লোনের ইন্টারেস্ট। মানে স্যার যেতে যখন ফেসিলিটি দিতে থাকবে তত লোন এবারে ইন্টারেস্ট আলাদা আলাদা হতে থাকবে, হ্যাঁ, হতে থাকবে। বাড়তে থাকবে এবারে। এই তো লোন দিলে ইন্টারেস্ট নিবে না, সব থেকে বেশি ফেসিলিটি ওভারড্রাফটেই দিচ্ছে, ওতেই মনে হয় সব থেকে আপনি লোন নিতে কে বলেছে? ঠিক আছে, আজকে এই পর্যন্ত।